কখনো কখনো আমরা ঘুরতে যাই কোনো একটা জায়গা দেখার জন্য, আবার কখনো কোনো জায়গা যাই নিজের মনটা একটু শান্ত করার জন্য। মায়াপুর আমার কাছে ঠিক সেরকমই একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা। আজকে একটা নতুন জায়গা ঘুরতে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে আজ আমার চ্যানেলের নতুন একটা সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে আমার সোনার বাংলা। সোনার বাংলা সিরিজের ফার্স্ট স্টার্টিং ভিডিওটা শুরু করছি আমাদের প্রিয় মায়াপুর থেকে। আমি চলে এসেছি আজকে মায়াপুরে, সারা দিন মায়াপুর ঘুরবো তোমাদের সঙ্গে নিয়ে, তাই দেখতে থাকো এই ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। বৃষ্টিকে একেবারে উপেক্ষা করে সকাল 7টায় আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন মায়াপুরের উদ্দেশ্যে। আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে উঠব, তারপর নিউলি আপগ্রেডেড কল্যাণী এক্সপ্রেস দিয়ে কল্যাণী, সেখান থেকে কৃষ্ণনগর হয়ে সোজা মায়াপুর। তোমরা যারা এয়ারপোর্টের দিক থেকে মায়াপুর যাওয়ার প্ল্যান করছো তারাও কিন্তু এই রুটটা ফলো করতে পারো। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সঙ্গে নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টর তৈরি হওয়ায় এই রুটটা এখন অনেকটাই স্মুথার হয়েছে। বিশেষ করে একটা কথা তো বলতেই হয়, এই এক্সপ্রেসওয়েটা কিন্তু বেশ রিসেন্ট, প্রায় 45 কিলোমিটার দীর্ঘ। এই এক্সপ্রেসওয়েটা অফিসিয়ালি উদ্বোধন হয়েছে 2রা মার্চ 2026-এ। পুরো স্ট্রেচটা সিগন্যাল ফ্রি রাখার জন্য তৈরি হয়েছে একাধিক ফ্লাইওভার আর আন্ডারপাস, আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি কানেক্টিভিটিও তৈরি হয়ে গেছে। আর সত্যি বলতে রাস্তাটা যতটা সুন্দর আর স্মুথ, রোড ট্রিপের মজাটা আরও বেড়ে গেছে। আগে কলকাতা থেকে মায়াপুর গিয়ে সেম ডে ফিরে আসাটা একটু হেক্টিক মনে হতে পারতো রাস্তার জন্য, কিন্তু এই ইমপ্রুভ কানেক্টিভিটির কারণে গাড়ি একদিনে মায়াপুর ঘুরে চলে আসাটা অনেক কনভিনিয়েন্ট হয়ে গেছে। তাই আজকের জার্নিটাতে আমাদের সঙ্গে থেকেও দেখা যাক বৃষ্টি ভেজা রোড ট্রিপের শেষে মায়াপুর কখন পৌঁছাই। আমরা কল্যাণীর ভিতরটায় ঢুকে গেছি। অ্যাকচুয়ালি ওপরে যে হাইওয়েটা ছিল সেটা আমরা মিস করে গেছি, দিয়ে নিচে নেমে পড়েছিলাম। তো আমরা কল্যাণীর ভিতরে, যদিও আমাদের ব্রেকফাস্ট করতে হতো, তাই জন্য কল্যাণীর ভিতরে এসেই ভালো হয়েছে। আমরা এখান থেকে এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। একটা দোকান থেকে পরোটা নিচ্ছি। ব্রেকফাস্ট করে কল্যাণী শহরের ভেতর দিয়ে মদনপুর পার হয়ে আমরা আবার উঠে পড়লাম NH-12-এ। এবার রাস্তা ধরে সোজাই এগিয়ে যাব কৃষ্ণনগরের দিকে। মাঝে মাঝে বৃষ্টি, আবার কখনো রোদ, আবহাওয়াটা যেন নিজের মতো করে বদলে যাচ্ছিল। আর দুপাশের রাস্তা আর চারপাশের সবুজ দেখতে দেখতে মাঝে মাঝেই মনে হচ্ছিল কলকাতার এত কাছে এমন সুন্দর সিনিক বিউটি আছে। আমরা কত দূর দূরান্ত যাই তাই না, নতুন জায়গা খুঁজি, অথচ কলকাতার কাছেই এমন সুন্দর রাস্তা, নিরিবিলি ল্যান্ডস্কেপ রয়েছে যেটা অনেক সময় খেয়াল করি না। আমরা এই শান্তিপুর ক্রস করছি, আর মনে হয় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা মায়াপুরে। কলকাতায় যাচ্ছে, কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে যাচ্ছে। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। সামনে এরকম রাস্তা, হালকা হালকা মেঘ করেছে, দারুণ অপূর্ব সুন্দর লাগছে আজকের জার্নিটা। এতটা ডিস্টেন্স বাট বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। মায়াপুর প্রায় আমরা চলে এসেছি। তার আগে একটা রেল ক্রসিংও পার করলাম। ক্রসিংটা পার হওয়ার পর থেকেই মনে হচ্ছিল যেন আর দূরে নয়। আর দেখো, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের সেই বিখ্যাত মন্দিরের চূড়া। অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়াপুর। তবে আমরা মেন গেট দিয়ে ঢুকছি না, পার্কিংয়ের দিকে যে গেট রয়েছে সেটা দিয়েই এন্ট্রি নিয়ে প্রথমেই চলে গেলাম গদা ভবনের দিকে। বৃষ্টির জন্য আজকে আমাদের পৌঁছতে প্রায় 11টা বেজে গেছিল, তাই ভাবলাম আগে ভোগের টিকিটটা কেটে রাখি, তারপর নিশ্চিন্তে মন্দিরটা ঘুরে দেখব। মায়াপুরে ভোগ প্রসাদ পাওয়া যায় বহু জায়গায়, কিন্তু যেদিন আমরা গেছিলাম সেদিনটা ছিল একাদশী, তাই সাধারণ ভোগ পাওয়া যাচ্ছিল না। গদা ভবনেই একমাত্র অন্নভোগের ব্যবস্থা ছিল। আর দেরি না করেই আমরা টিকিটটা কেটে নিলাম। আমরা নিয়েছিলাম 90 টাকার অন্নভোগের থালি। এই থালিতে কি কি ছিল সেটা তো তোমাদের এখন দেখালাম, কিন্তু তোমাদের ভোগ খাওয়ার সময় পুরো থালিটা কেমন ছিল সেটা ভালো করে দেখিয়ে দেবো। টিকিট কাটা তো হয়ে গেল, এবার মন্দির ঘোরার পালা। কিন্তু ঠিক তখনই দেখো শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। তবে এই বৃষ্টির জন্য তো আর বসে থাকা যায় না, তাই ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম রাধাকৃষ্ণের মন্দির দর্শন করতে। হচ্ছে মেন মন্দির, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের সাথে অষ্টসখী। দুর্দান্ত লেগেছে আমার, আমি তো মুগ্ধ হয়ে গেছি ঠাকুর দেখে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম,
তার সঙ্গে আবার এখানে আরতিও দেখলাম, ভোগ প্রসাদও আমরা পুজো দিলাম। এখানে পুজোর কিন্তু বিভিন্ন রকমের আছে, 101 টাকা থেকে শুরু করে 1001 অবধি পুজোর তোমরা দিতে পারো। আমরা যেমন পুজো দিলাম সেখানে ফল দিয়েছে, মিষ্টিও দিয়েছে আর প্রদীপ দিয়েছে একটা করে 101 টাকায়। এছাড়াও 10 টাকা করে প্রদীপ পাওয়া যাচ্ছে, সেগুলোও তোমরা কিনতে পারো, মহাপ্রসাদ কালেক্ট করতে পারো। সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের প্রসাদ আছে, তোমরা যে কোনো রকমের প্রসাদ এখানে পুজো দিতে পারো, মহাপ্রসাদও এখান থেকে পেয়ে যাবে। এই জায়গাতে লাইন দিয়ে পুরুষ এবং মহিলাদের আলাদা লাইন পড়েছে, সেটা দিয়ে ঢুকতে হবে। তার আগে এখানে যেরকম সব মন্দিরেই চেকিং হয় সেরকম চেকিং করে ভেতরে ঢোকানো হয়। এখানে জুতো আর মোবাইল কিন্তু অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ না বা ফটোগ্রাফিও অ্যালাউ না ভেতরে, তাই মোবাইলটা বাইরে রেখে যেতে হবে। আর এই যে এখানে রয়েছে ওই দূরে রয়েছে জুতো রাখার জায়গা। যেতে গেলে তোমরা এখানে এসে জুতো আর ব্যাগ রাখতে পারবে। এখানে ফ্রি কিন্তু জুতো আর মোবাইল রাখার জন্য স্ট্যান্ড, সেখানে রেখে তোমরা মেন মন্দিরে দর্শন করতে পারবে। এই মন্দিরের একদম গায়ে লাগোয়াই রয়েছে এই আশ্রমটা, ভীষণ সুন্দর লেগেছে আমার। এখানে যে কটা বিল্ডিং রয়েছে সব কটাই তোমরা গদা ভবন রিসেপশন এরিয়া থেকে বুক করতে পারো। এখানে রুম রেন্ট বললো 4000 বা 4500 টাকা এরকম স্টার্টিং হয়, আর গদা ভবন থেকে তোমরা বুকিং করে নিতে পারো। এছাড়াও গদা ভবনে বিভিন্ন রকমের রুম আছে, যেমন 900 টাকার রুমও আছে, কিন্তু এই রুমগুলো হচ্ছে একদম মন্দিরের কাছে, তাই তোমরা যখন তখন মন্দিরে আসতে পারবে বা সন্ধ্যা আরতি দেখতে পারবে। আর এখান থেকে গোশালাটাও একদম কাছে, বা যে আমাদের গদা ভবনের যে মেন প্রসাদের জায়গা সেটাও একদম কাছে। তো আমার মনে হয় এই বিল্ডিংটাতে থাকা খুব ভালো। আমি যদি পরবর্তীকালে কোনোদিন আসি অবশ্যই চেষ্টা করব এই বিল্ডিংটার কোনো একটা রুমে থাকতে আর তোমাদের সঙ্গে তার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে। মায়াপুরের ইতিহাস বলতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 5 দশক আগে। 1971 সালে শ্রীরাম প্রভুপাদর নির্দেশে মায়াপুরে তৈরি হয় একটা ছোট্ট ভজন কুঠির, আর সেই ভজন কুঠির আজকের মায়াপুর মন্দির। আর দূর থেকে দেখা যায় বিশাল নীলসাদা টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম। দর্শন করে এখন আমরা যাচ্ছি ভোগ গ্রহণ করতে। 1টা থেকে 2টোর মধ্যে ভোগ গ্রহণ করতে হবে, তাই জন্য আগেই আমরা দর্শন করে ভোগটা গ্রহণ করে নেব, তারপর বাকি সব দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো আমরা দেখব। এই যে লাইন পড়ে গেছে অলরেডি, মানে এখন 1:45 বাজে, তাতেই বিশাল লাইন পড়ে গেছে ভোগের জন্য। আমরা তো এসি অনেকটাই লেটে, তো দেখা যাক কখন আমরা ঢুকতে পারি। 1টা থেকে 2টো অবধি আছে ভোগের ওপেনিং টাইম। কুপন যদিও আমাদের কাটা হয়ে গেছে। প্রথমবার এসেছিলাম তখন এই মেঝেতে বসে খেয়েছিলাম, সার্ভ করে দিয়েছিল। আর এখন হয়ে গেছে বুফে সিস্টেম। বুফে ভাত, ডাল, রুটি, বেগুনি, 2 রকমের তরকারি আর হয়েছে পায়েস। আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি ভোগ গ্রহণ করতে। এই যে সবাই একসঙ্গে এসেছি, এতে কিন্তু মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। অপূর্ব স্বাদের আমাদের খাবার আজকে আমরাই এখন খাচ্ছি। লাইন করে দাঁড়াতে হবে, লাইন করে দাঁড়িয়ে জুতো কাউন্টার আছে, এই যে এখানে জুতোর কাউন্টার, সেখানে জুতো রেখে তোমরা ভেতরে ঢুকতে পারো। খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট, এবং যেটা বললাম তোমাদের ওখানে কিন্তু টেবিল এবং মেঝেতে বসে দুভাবেই খাওয়ার অপশন আছে। যেমন তোমাদের আগেই বলছিলাম, এই নীলসাদা মন্দিরটাই হলো টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2009 সালে। প্রায় 4 লক্ষ স্কোয়ার ফিটের বেশি জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই মন্দির, আর উচ্চতায় 350 ফুট। একসঙ্গে প্রায় 10,000-এর বেশি মানুষ এখানে থাকতে পারেন। এত বিশাল স্কেলে প্রজেক্টটা হওয়ার কারণে দীর্ঘদিন ধরে চলছে এর কনস্ট্রাকশন। এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন হয়নি। গদা ভবন থেকে পার হেড 10 টাকা করে দিয়ে একটা টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম গোশালা দেখতে। এখানে এলে গোশালাটা কিন্তু দেখার মতো। মায়াপুরের গোশালাতেও রয়েছে একটা সুন্দর সেবার ব্যবস্থা। এখানে বর্তমানে 390টিরও বেশি গরু, বাছুর, ষাঁড় ও বলদ রয়েছে, এবং এদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণের আহার এবং পরিষ্কার জল। এখানের যে দুধ, সেটা দিয়েই কিন্তু ভোগ প্রসাদ তৈরি হয়ে থাকে মায়াপুরে। এছাড়া মায়াপুরে রয়েছে একটা ফুল ডোম প্ল্যানেটেরিয়াম থিয়েটার, যেটা টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম তারই একটা অংশ। এখানে বেদিক কসমোলজি, সায়েন্স আর ফিলোসফিকে আধুনিক প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়। এছাড়াও দেখো এখানে বিভিন্ন রকমের আশ্রম রয়েছে, যেরকম বলছিলাম এগুলোই কিন্তু বেশ ভালো থাকার বন্দোবস্ত রয়েছে। এবার চলো কিছু টুকটাক শপিং করা যাক।
গদা ভবনের সামনেই ঠিক এই দোকানটা। এইরকম যেগুলো তোমরা গোপী ড্রেস সেগুলো পেয়ে যাবে। এগুলো হচ্ছে 1200 টাকার মতো দাম। আর এইগুলোর কিরম প্রাইস আছে? ব্লাউজ পিস থাকবে, আর এই 1200গুলোয় ব্লাউজ দেওয়া থাকবে। বলছি এগুলো 350 টাকা করে বললেন তো? 300 টাকা করে। আচ্ছা, বাদনিগুলো 350। যারা দেখতে যে ঘুরে চলে যাবে তাদেরকে বেশি করে বলি। এখানে কি সুন্দর সুন্দর গোপালের জামা আছে, দেখো 150 টাকা 200 টাকা, এত সুন্দর লাগছে। তো আমি এটাও একটা কিনে নিলাম জন্মাষ্টমীর জন্য। মায়াপুর ইস্কন মন্দিরটা বলতে গেলে একটা ছোটোখাটো শহর। দেখো আইসক্রিম পার্লার থেকে সুপার মার্কেট কি নেই এইখানে। এবার বলো তোমাদের সবার কেমন ভালো লাগলো? ভীষণ ভীষণ ভালো। আবার আসবো, রাত থাকবো। আসলে আমি আরো খুশি হতাম। রাত থাকবো। জামাইকে নিয়ে তীর্থ করলে পূর্ণ হয়। চলো আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে প্রভুপাদ কিচেন দেখছো, এর পাশ থেকেই তোমরা পেয়ে যাবে কলকাতা মায়াপুর এসি সরকারি বাস। এই বাস কিন্তু একদম মন্দির অবধি আসে, তাই কোনো চিন্তা নেই। ভীষণই ভালো। যদি তোমরা ওয়ান ডে ট্রিপে আসতে চাও তাহলে এই বাসে করে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। ট্রেনেও আসা যায়, আমাদেরনগর বা নবদ্বীপ নেবে, গঙ্গা পেরিয়ে, আর কৃষ্ণনগর নেবে, টোটো করে তো অবশ্যই আসা যায়। কিন্তু এই বাসে এলে তোমরা একদম মন্দির অবধি চলে আসতে পারবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই ছিল আমাদের সারা দিনের মায়াপুর ভ্রমণ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও, আর জানিও আমাকে কমেন্ট করে তোমাদের এই সিরিজটা দেখতে কেমন লাগছে, আর নেক্সট তোমরা কোথায় দেখতে চাও আমাকে এই সিরিজের নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।